দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ইসলাম চ্যানেল বাংলার এই নিয়মিত অনুষ্ঠান দীর্ঘ বিরতির পর আপনাদের সামনে আমি ডক্টর কামরুল হাসান। সাপ্তাহিক মুসলিম বিশ্বের এই প্রোগ্রামটি গত 6 সপ্তাহ আপনাদের রমাদান এবং ঈদ উপলক্ষে বন্ধ ছিল। আমরা এখন এই সপ্তাহ থেকে আবার শুরু করলাম এই সাপ্তাহিক মুসলিম বিশ্ব ফ্ল্যাগশিপ এই ইসলাম চ্যানেলের প্রোগ্রামে আমরা মুসলিম বিশ্বে ঘটে যাওয়া এক সপ্তাহ অর্থাৎ এর আগের সপ্তাহে যে সমস্ত ঘটনাবলী ঘটে সেগুলো আলোচনা, পর্যালোচনা এবং সেগুলো নিয়ে আপনাদের অভিমত, আপনাদের কোনো মতামত থাকলে আমাদের স্ক্রিনে একটা নাম্বার থাকে, সেই নাম্বারে ফোন করে আপনাদের মতামত দিতে পারেন। এবং বরাবরের মতোই এই অনুষ্ঠানে একজন নিয়মিত গেস্ট থাকেন, যিনি আমাদের এই সব বিষয়গুলির উপরে তার নিজস্ব মন্তব্য এবং নিজস্ব যে আলোচনা অথবা নিজস্ব যে ব্যাখ্যা সেটা করতে পারেন। আজকে আমাদের সামনে স্টুডিওতে আছেন যিনি আগেও অনেকবারই আপনাদের সামনে স্টুডিওতে এসেছেন, বিশিষ্ট আইনজীবী এবং শিক্ষক খালিদ ইয়াহিয়া। খালিদ, কেমন আছেন? আমি ভালো আছি। ঈদ মুবারকের পরে এই প্রথম বোধহয় আমাদের অনুষ্ঠানে দেখা হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা বলেছিলাম, আলোচনা করেছিলাম, বহুবার আলোচনা করেছি গাজাতে কি হচ্ছে এবং গাজায় কি হয়েছিল। সেখান থেকে আমরা যখন বিরতিতে যাই তখন দেখেছি ওখানে সিজফায়ার চলছিল। সেই সিজফায়ার কীভাবে নষ্ট হয়ে গেল একতরফাভাবে ইসরায়েলের পক্ষ থেকে, সেই সিজফায়ার থেকে তারা বেরিয়ে গেল এবং তারপরে সিজফায়ারের পরে কি চলছে গাজাতে, গণহত্যার যে দাবি আমরা করেছিলাম, গণহত্যার যে কথা সারা বিশ্বব্যাপী আলোচিত হচ্ছিল, সেই গণহত্যা এখন কোন পর্যায়ে আছে সেগুলো নিয়ে আমরা চলে যাব এই সিজফায়ারের পরবর্তী ছোট্ট একটা ডকুমেন্টারিতে। তারপরে ফিরে আসবো আমরা আলোচনাতে। দর্শক মণ্ডলী, চলে যাচ্ছি ছোট্ট একটা ডকুমেন্টারিতে। গত 18 মার্চ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গেল 12 দিনে হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলি বাহিনীর হামলায়। তবে এবার যেন লক্ষ্যবস্তু শিশুরা। সোমবার এক বিবৃতিতে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গত 10 দিনে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 322 শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত 609 শিশু। গুরুতর ঝুঁকিতে রয়েছে লাখ লাখ শিশু। সংস্থাটি বলছে, হামলার শিকার শিশুদের বেশিরভাগই বাস্তুচ্যুত হয়ে অস্থায়ী তাঁবুতে বা ক্ষতিগ্রস্ত বাড়িতে আশ্রয় নিয়েছিল। ইউনিসেফ বলছে, খাদ্য, নিরাপদ পানি, আশ্রয় এবং চিকিৎসা সেবা ক্রমশ দুষ্প্রাপ্য হয়ে পড়েছে গাজায়। এতে করে ক্ষুধা, অপুষ্টি এবং রোগ ছড়িয়ে পড়ছে উপত্যকাটিতে, যার ফলে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যাও। সংস্থাটির তথ্য মতে, প্রায় 18 মাস ধরে চলা এই যুদ্ধে গাজায় 15,000-এরও বেশি শিশু নিহত হয়েছে। আহত হয়েছে 34,000-এর বেশি এবং প্রায় 10 লাখ শিশু বাস্তুচ্যুত ও মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত। তাই ইসরায়েলের প্রতি গাজায় মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়েছে সংস্থাটি। এদিকে গাজায় ঈদের দ্বিতীয় দিনেও ইসরায়েলি হামলায় কমপক্ষে 34 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে 12 জন একই পরিবারের সদস্য। দর্শক মণ্ডলী, ছোট্ট একটা ডকুমেন্টারি দেখে আমরা ফিরে আসলাম। আমরা জানি যে এই আগে যে যুদ্ধ অর্থাৎ যুদ্ধবিরতি নামক যে জিনিসটা আমরা দেখেছিলাম, তার আগেও যে সংঘর্ষ হয়েছে বা যেভাবে হত্যা করা হয়েছে, সেখানেও একটা বিরাট সংখ্যক ছিল হচ্ছে শিশু এবং মহিলা, যেটার পরিসংখ্যান আমাদেরকে দেওয়া হলো যে 15,000 শিশু ওই সময় নিহত হয়েছে। এরপরে আমরা জানি যে যুদ্ধবিরতি নিয়ে সবাই কিন্তু শঙ্কিত ছিল যে এই যুদ্ধবিরতি আসলেই ইসরায়েল মানবে কি মানবে। সবাই আমরাও এখানে শঙ্কা প্রকাশ করেছি যে এই যুদ্ধবিরতিকে আসলেই, এবং ঠিকই কিন্তু যুদ্ধবিরতি সে একতরফাভাবে উইদাউট এনি কনসেন্ট সারা দুনিয়ার সামনে সে আবার একইভাবে হামলা করছে এবং একইভাবে তার যে হত্যাযজ্ঞ সেটা চলছে। মানবিক সহায়তার কথা আমরা বারবার বলেছি, সেগুলো তো আমরা একটা জিনিস পরিষ্কার খালেদ, যেখানে আসলেই কোনো বাই ফোর্স ছাড়া এই শক্তিকে কোনোভাবেই দমানো যাচ্ছে না। যুদ্ধবিরতি একটা মানে অল্প সময়ের জন্য সবাই মিলে একটা কিছু করেছিল তার জিম্মিকে মুক্তি পাওয়ার জন্য, সেটা হয়েছে। তো এই যে বাই ফোর্স ছাড়া যে একে
কোনোভাবেই দমানো যাচ্ছে না, এবং এর পরবর্তীতে সে কি করতে চাচ্ছে এখন, এটা কি মনে হয়? আমরা তো আগে আলোচনা করেছি যে সে চাচ্ছে, বা আমরা ডোনাল্ড ট্রাম্প আসার পরে মনে করেছিলাম যে পরিস্থিতির একটা নতুন টার্ন নেবে, সেই নতুন টার্নই কি এখন এইটা, কি মনে হয়? জি, ডক্টর কামরুল ভাই খুব চমৎকার একটা বিষয় উপস্থাপন করেছেন, কিন্তু বিষয়টা আসলে খুবই হৃদয় বিদারক। এবং এই যে যুদ্ধবিরতির যে বিষয়, আপনি সহ একাধিকবার আমরা এই প্রোগ্রাম থেকেই শঙ্কা প্রকাশ করেছিলাম যে এই যে যুদ্ধবিরতি, এটা কি আসলেই ইফেক্টিভ হবে, লং টার্মে এই যুদ্ধবিরতি কি কার্যকর থাকবে, না যে কোনো মুহূর্তে এই যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে। এবং সেটা নেতানিয়াহু কিন্তু বলেছিল যে আমি এই যুদ্ধবিরতি যে কার্যকর থাকবে, ইফেক্টিভ থাকবে, এমন কোনো সম্ভাবনা নেই। সে বিষয়টা সে তার পক্ষ থেকে এক ধরনের ইঙ্গিত দিয়েছিল। 19 জানুয়ারি যখন যুদ্ধবিরতিটা কার্যকর হলো, তখন সারা বিশ্বই কিছুটা স্বস্তি প্রকাশ করেছিল যে অন্তত কিছুদিনের জন্য হলেও হত্যাযজ্ঞটা অন্তত বন্ধ থাকবে। এবং আমরা দেখলাম যে 17ই মার্চ, যেটা আপনি মেনশন করলেন, যে একতরফাভাবে যুদ্ধবিরতির যে দ্বিতীয় স্তরের যে আলোচনা, সে আলোচনাকে ব্যতি রেখে এবং কিভাবে বাকি যে যুদ্ধবন্দী আছে তাদের কিভাবে বিনিময় হতে পারে, মুক্তি পেতে পারে, সেই আলোচনাকে বাদ রেখে এবং সম্পূর্ণ অযাচিতভাবে একটা দাবি উত্থাপন করা হলো যে গাজা থেকে ইসরায়েলের যে সৈন্যবাহিনী সেটা উইথড্র করার কথা ছিল, সেই প্রস্তাবে তারা যখন রাজি হলো না, এবং তারাই তাদের পক্ষ থেকে, ইসরায়েলের পক্ষ থেকে মূলত যুদ্ধবিরতি, এটা এই যে শর্ত সেটা ভঙ্গ করা হলো এবং উপর্যুপরি হামলা করা হলো। আরেকটা বিষয় ডক্টর কামরুল ভাই, যে এইবারের হামলাটা কিন্তু যারা বেঁচে ছিল, বেঁচে থাকা মানুষ যেখানে আশ্রয় নিয়েছিল, সেইখানে মূলত আক্রমণটা করা হলো। এবং আমরা পরিসংখ্যানে দেখলাম যে 40,000-এর মতো শিশু, তারা তাদের পিতা এবং মাতা উভয়কেই হারিয়েছে। এমন 40,000 শিশু সেখানে এখন অবস্থান করছে। এবং পরিসংখ্যানে আমরা দেখলাম 15 থেকে 20,000 শিশু তারা পৃথিবী থেকে চলে গিয়েছে। এবং 60 থেকে 40,000 বা 60,000 শিশুর মানে আহত, অথবা এবং 60,000-এর মতো যে মানে সেখানে মানে স্থাপনা, সেটা ধ্বংস হয়ে গিয়েছে। 85% মানুষ গাজাতে যারা আছে তারা উদ্বাস্ত হয়েছে, নিজেদের বাস্তব ভিটা বা ঘরবাড়ি থেকে তারা সেখান থেকে বিতাড়িত হয়েছে। এই শিশু, যেটা ডকুমেন্টারিতে একটা স্পেসিফিক পয়েন্ট মেনশন করা হয়েছে, যেটা আমাদের জন্য খুবই হৃদয় বিদারক। অবশ্যই আমাদের তো কান্না চলে আসে এটা দেখলে এবং করলে, কিন্তু এইভাবে এইবারের ইয়েতে বেশি শিশু টার্গেট করার, এটার কোনো আছে নাকি, মানে এটার কোনো মর্তবা বা আমরা এটার কোনো শানে নজুল কি আমরা খুঁজে পাই যে আমরা হঠাৎ করে এইভাবে শিশুদেরকে এইবার, কারণ এইবার হত্যাকাণ্ডের বেশি কিন্তু শিশু টার্গেট কিলিং কোনো আছে নাকি? এটা আসলে আমরা পরিসংখ্যানে দেখলাম যে আমরা জানি যে ফিলিস্তিনে 18 বছরের নিচে এই সংখ্যক জনসংখ্যার পরিমাপ প্রায় 45%, 45% জনসংখ্যাই হচ্ছে 18 বছরের নিচে। এবং আমরা দেখি যে যখন এই যে প্রতিরোধ করা হয় সামান্য পাথর দিয়ে, অথবা এই যে ক্যাম্পেইনগুলো করা হয় অনলাইন অথবা পৃথিবীর বিভিন্ন দেশে, এদের বেশিরভাগই কিন্তু শিশু বা শিশু থেকে কিছুটা বড় যুবক বয়সী, তারাই মূলত এই রেসিস্ট্যান্স যে কন্টিনিউয়াস যে প্রসেস, সেইটা তারা জিয়ে রেখেছে। এবং যেহেতু 50%-এর বেশিরভাগ মানুষ হচ্ছে শিশু, বাকি 50% তারা হয়তো বৃদ্ধ, তাদের সেই যে কর্মযোগ্য বা তাদের যে কর্মক্ষমতা সেটা একটা দিকে শেষের পর্যায়ে। সুতরাং যুবকরাই হয়তো ইসরায়েল, তাদের মনে এই ধারণা যে এরাই হচ্ছে এই রেসিস্ট্যান্স যে প্রতিরোধ যে যুদ্ধ, এরাই হয়তো এটা টিকিয়ে রাখবে বছরের পরে বছর। এই কারণে এটা একটা কারণ হতে পারে যে টার্গেট কিলিং। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন সাপ্তাহিক মুসলিম বিশ্ব ইসলাম চ্যানেলের নিয়মিত প্রোগ্রাম। আপনাদের কোনো মন্তব্য থাকলে, মতামত থাকলে, অথবা যে সমস্ত বিষয়ে আমরা কথা বলছি সেই সমস্ত বিষয়ে আপনাদের কোনো অভিমত থাকলে, সেটা আপনার স্ক্রিনের নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন, অথবা কোনো বিষয়ে আপনাদের নিজস্ব যদি কোনো মতামত থাকে সেটাও আমাদেরকে দিতে পারেন থ্রু স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন, ওই নাম্বারটিতে সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারেন। হ্যাঁ, কারণ আমরা বলতেছিলাম যে শিশুর বিষয়টা আসলো, এবং এই যে এখন মানে আমরা তো একটা বিষয় বারবার উল্লেখ করার চেষ্টা করেছি যে এখানে নেতানিয়াহুর নিজের একটা তার নিজস্ব একটা ইন্টারেস্টকে সামনে নিয়ে যুদ্ধের একটা বিরাট অংশ পরিচালিত হচ্ছে, বা বিভিন্ন সময় এটা আমরা বলে আসছি। কিন্তু এই ক্ষেত্রে কি গ্লোবাল ওয়ার্ল্ড যেভাবে চেঞ্জ হলো, অর্থাৎ ট্রাম্প আসলো, তো এই কি চেঞ্জটা কি এটাই, নাকি আসলে আরও কিছু দেখার আছে? কি মনে হয় ফিউচার নিয়ে আমরা যখন কথা বলছি? আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড আলোচনা করি, আপনিও একাধিকবার উল্লেখ করেছেন, আসলে এই যুদ্ধটা কিন্তু নেতানিয়াহু তার ব্যক্তিগত কারণেও কিন্তু এটা দরকার ছিল। এবং রিসেন্টলি একটা রিপোর্ট পাবলিশ হয়েছে খুব অ্যালার্মিং, সেখানে বলা হচ্ছে যে 7ই অক্টোবর যে হামলাটা হয়েছিল, সেই হামলায় যে ধরনের ক্ষয়ক্ষতির পরিমাপ বলা হয়, হামাসের আদৌ এই ধরনের সক্ষমতা ছিল না। এবং রিপোর্ট উল্লেখ করেছে যে সেখানে ইসরায়েলি বাহিনী
তারা মূলত তাদের নিজেদের জনগণের একটা অংশকে তারা হত্যা করেছে, এমন রিপোর্টও প্রকাশ পেয়েছে। হয়তো এটা পরবর্তীতে পাবলিকলি আরও প্রকাশ পাবে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে নেতানিয়াহু ব্যক্তিগতভাবেই তার নিজ দল এবং দেশের ভিতরে মারাত্মক প্রশ্নের সম্মুখীন ছিল কিভাবে সে ক্ষমতা ব্যবহার করছে, এবং আগাম নির্বাচনের একটা বিষয় সেখানে উঠেছে। এবং যেটা মূল বিষয় আর কি, সেটা হচ্ছে যুদ্ধবন্দি বিনিময়। এবং একাধিকবার নিজ দেশের ভিতরে এমপিরা, সাধারণ জনগণ তারা প্রশ্ন করেছে যে এই যুদ্ধবন্দি, এই বন্দি যারা উদ্ধার হবে, এই প্রশ্নে তারা মূলত খুব কম গুরুত্ব দেয়। রাদার দ্যান অন্যান্য বিষয়, ক্ষমতাকে কিভাবে দীর্ঘায়িত করা যায় সেই বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই কারণে আমার মনে হয় যে তার ব্যক্তিগত কারণে এই যুদ্ধটা আরও প্রলম্বিত হচ্ছে। যেটা আমরা আশা করেছিলাম যে ট্রাম্প আসার পরে হয়তো একটা ভিন্ন মোড় নিতে পারে টোটাল বিষয়টা, কিন্তু আমরা একই সাথে এইটা আশঙ্কা করেছিলাম যে আসলে ট্রাম্প ব্যক্তিগতভাবে এমন একটা বিষয় যেটা আমরা কল্পনাও করতে পারি না, এমন বিষয় সে সিদ্ধান্ত গ্রহণ করে। এবং বর্তমান যে হত্যাযজ্ঞ হচ্ছে, এটা অবশ্যই ট্রাম্পের একদম সরাসরি তত্ত্বাবধানে সমর্থনে এই হত্যাযজ্ঞটা হচ্ছে। এখন যেটা আপনি বললেন যে এটাকে দমানো যায় কিভাবে বা এটাকে বন্ধ করা যায় কিভাবে, কোনো ধরনের শক্তি প্রয়োগ ছাড়া নেগোসিয়েশন, বাইল্যাটারাল এগ্রিমেন্ট অথবা আলোচনা, যেটা সাধারণত আন্তর্জাতিক বিশ্বে বা কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক ব্যবস্থা যেটা আমরা দেখে থাকি, এই সকল আলোচনার ব্যবস্থা কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। একমাত্র ফোর্স ইউজ করা ছাড়া আমার মনে হয় না এই যে হত্যাযজ্ঞ, পাগলের মতো মানুষকে হত্যা করা, এটা বন্ধ করা যাবে। মুসলিম বিশ্বের রোল আমরা এক এক সময়ে কিছুটা দেখি যে আমরা মানে কিছুটা আশান্বিত বলবো না, কিছুটা দেখি যে হয়তো উঠে দাঁড়ানোর চেষ্টা বা কিছু, কিন্তু আবার পরবর্তীতে দেখি সেটার, যেমন মনে করা হয় যে যখন ট্রাম্প প্রপোজাল দিল যে আমরা গাজা থেকে সব লোকরে সরিয়ে ওখানে রিসোর্ট বানাবো ইত্যাদি ইত্যাদি, তখন দেখা গেল যে আমাদের ইজিপ্ট বা অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো মিলে জরুরি মিটিং করে সেটাকে প্রত্যাখ্যান করে এক ধরনের কিছু ভূমিকা, সে না আমরা অল্টারনেটিভ প্রপোজাল দিলাম, কিন্তু সেই প্রপোজাল যখন আবার এরা গ্রহণ করলো না অথবা সেই প্রপোজালের ব্যাপারে যখন কোনো আসলো না, তখন তারা পুরোপুরি আবার একেবারে গর্তে চলে গেল, চুপ মেরে গেল, এবং কোনো কিছুই আর কোনো ব্যাপারে মুসলিম বিশ্বের রোলের ক্ষেত্রে। তো এই অবস্থাটারও তো কোনো পরিবর্তন, যে মানে যেমন আমরা বলি তাই না, ফিলিস্তিন ইস্যু তো একটা আরব জাতীয়তাবাদের ইস্যু, মুসলিম বিশ্বেরও ইস্যু। তো সেখানে এই ধরনের রোল কোনো মানে হচ্ছে না নাকি এদের, মানে কি মনে হয় যে এদের ইভেন জনগণের মধ্যে যে রোল আমরা মনে করে থাকি যে জনগণের মধ্যে একটা পরিবর্তন যেটা সারা দুনিয়াতে হচ্ছে, সারা দুনিয়াতে হলো, আমরা দেখলাম, আগেও দেখেছি, আমরা সেকেন্ড সেগমেন্টে দেখব যে এই যে হলো সেটা কেমনভাবে সারা দুনিয়াকে, কিন্তু এদের কি এই এফেক্টটা কি মোটেই মুসলিম বিশ্ব বা আরব জাতীয়তাবাদের কান্ট্রিগুলোকে আমরা যদি বলি, এর দুইখানে কি কোনোই আসলে এফেক্ট হচ্ছে না নাকি? আমরা খুবই সেন্সিটিভ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি রেইজ করলেন। যখন আমরা দেখলাম যে আরব বিশ্বগুলো কিছু কিছু সময় আমরা আমাদের ভিতরে আশা একটু সামান্য জাগরণিত হয় যে হয়তো তারা কিছুটা তাদের যে প্রপোজাল দেয় সেই প্রপোজালে তারা কিছুটা বাধা দেয় অথবা তারা রাজি হয় না, এই ধরনের যখন নেগোসিয়েশনে আমরা দেখি তখন আমরা কিছুটা হলেও বোধ করি যে না, আমাদের অভিভাবক অথবা মুসলিম বিশ্ব একটা শক্তি অথবা একটা একতাবদ্ধ অথবা একটা সাউন্ড তারা অথবা একটা ভয়েস রেইজ করার মতো জায়গা আছে। কিন্তু পরক্ষণেই আপনি যেটা বললেন যে আমরা দেখি যে যখন একদম মানে প্র্যাকটিক্যাল বিষয় যখন চলে আসে, ইমপ্লিমেন্টেশনের জায়গা যখন চলে আসে, তখন দেখি যে আমরা তারা পূর্বে যে অবস্থান নিয়েছিল সেখান থেকে তারা ফেরত আসে। এবং রিসেন্ট একটা এক্সাম্পল হচ্ছে আমরা রিসেন্টলি দেখলাম যে ট্রাম্প এবং বাইডেনের যে প্রেস কনফারেন্স, যৌথ প্রেস কনফারেন্স, সেখানে সরাসরি প্রশ্ন করা হলো যে সৌদি আরব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চায় কিনা, এবং ট্রাম্প সরাসরি উত্তর দিল যে না, সৌদি আরবের পক্ষ থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো দাবি নেই। তো তার মানে দেখা যাচ্ছে যে আরব বিশ্বের যে ভূমিকা সেইটা মানে প্যারাডক্সিক্যাল, তার মানে কোনো একটা কনক্লুশনে আসা যায় না। তারা আদৌ এই বিষয়টাকে সলিউশন চায়, সমাধান চায়, না তারা এই বিষয়টা জিয়ে রাখতে চায়, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যেটা খুবই মর্মান্তিক বিষয়, সেটা হচ্ছে আরব বিশ্বের রাষ্ট্রগুলো তো আসলেই নিজেরা তেমনভাবে স্বয়ং সম্পূর্ণ না, ওই অর্থে স্বাধীন না, কারণ তারা কোনো না কোনোভাবে এই যে মোরল বা বিশেষ করে আমেরিকার উপর নির্ভরশীল। প্রত্যেকটা দেশেই বলা যায় যে আমেরিকার বেসমেন্ট আছে, তাদের সামরিক শক্তি সেখানে উপস্থিত, তাদের নিজেদের বেশিরভাগ রাষ্ট্রে নিজেদের কোনো সামরিক শক্তি নেই, বেশিরভাগ রাষ্ট্রেই ডেমোক্রেটিক প্র্যাকটিস নেই। এই কারণে তারা মূলত একদিকে এই যে মোরল যে আমেরিকান শক্তি তাদেরকে ভয় পায়, আরেকদিকে তারা নিজ দেশের জনগণকেও ভয় পায় যে কোনো না কোনোভাবে যদি জনগণ জাগরিত হয়, জাগ্রত হয়, এই বিষয়গুলোকে রেইজ করে, তখন তাদের ক্ষমতা ধরে রাখা কঠিন হয়ে যাবে। এই কারণে তারা জনগণের উপরেও এক ধরনের কঠোর
মানে পলিসি মানে কনফিডেন্সিয়ালিটি তারা মেনটেন করে, কোনো ধরনের আলাপ আলোচনা এই ধরনের তারা এটাকে কঠোর হস্তে তারা দমন করে। তো দুই দিকের এই যে অবস্থা মেনটেন করে, এর ভিতরে তাদের এই যে মানে রাষ্ট্র বা এই যে মোনার্কিয়াল সিস্টেম যেটা রাজতন্ত্র, এর ভিতরে তারা টিকিয়ে রাখে। আরেকটা বিষয় হচ্ছে যে জনগণ দেখে যে আমরা মানে ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল অ্যাডভান্সমেন্ট, সিকিউরিটি, সেফটি, এইগুলা লাইফের যে একটা স্ট্যান্ডার্ড সেটা মোটামুটি তারা মেনটেন করে, রাজতান্ত্রিকভাবে তারা সুযোগ সুবিধা পায়। সেই কারণেও অনেক সময় দেখা যায় যে জনগণের একটা বিশাল অংশ তারা এই বিষয়ে অতটা সচেতন না। তবে মাঝে মাঝে আমরা আশার আলো দেখি যে যুবক শ্রেণী যারা, তাদের ভিতরে এই বিষয়গুলো আলোচনা হয়। এবং যেটা আপনি মেনশন করলেন যে পৃথিবীর অন্যান্য দেশে যে ঢেউটা লেগেছে, আমেরিকা, ইউরোপ, পৃথিবীর সমস্ত জায়গায় এই যে সাধারণ মানুষের যে একটা অভূতপূর্ব সমর্থন এই যে প্যালেস্টাইন ইস্যুর প্রতি, এই ধাক্কাটা আরব বিশ্বে আরও বেশি লাগুক, এটা আমরা প্রত্যাশা করি, এটা আমাদের আশা। এবং এই আলোচনা অবশ্যই জিয়ে রাখতে হবে এবং আশা করা যায় যে একদিন তাদের কানে এই আওয়াজগুলো পৌঁছাবে এবং এই যে ভেদ, এই যে বাদ, এটা ভেঙে যাবে এবং তারা এই ইস্যুটাকে সত্যিকার অর্থেই সমাধান করার জন্য এগিয়ে যাবে। আমরা যদি এখানে একটা জিনিসকে লক্ষ্য করি এবং আমরা যদি চিন্তা করি, তাহলে দেখতে পাবো যে আমরা বুঝতে পারি যে মিত্র দেশগুলো, বিশেষ করে ইসরায়েলের মিত্র দেশগুলো, আমেরিকা সহ অন্যরা, সত্যিকার অর্থেই আমরা যদি এখন ক্লিয়ারলি বুঝতে পারি, ট্রাম্পের প্রপোজালের পরে আরও এটা ক্লিয়ার হচ্ছে, তারা চায় না গাজাতে গাজাবাসীকে রাখতে, তারা চায় এদেরকে সত্যিকার অর্থেই ওখান থেকে সরিয়ে, এবং এটা তারা পরিষ্কার করেছে তাদেরই, এবং তারা এক্সপ্রেশন এটা ট্রাম্প এসে করুক আর এর আগে যেটা হিডেন ছিল তাদের মনে সেটাতে থাকুক। অন দ্য আদার হ্যান্ড সারা বিশ্ব যত সাপোর্ট করুক আর না করুক, গাজাবাসী কোনোভাবেই, আমরা যতদূর লক্ষ্য করেছি এ পর্যন্ত এই 50 বছরের 3-4 দশকের ইতিহাসে, যে গাজাবাসী কোনোভাবেই তাদের একটি লোক জীবিত থাকতেও তারা গাজা ছাড়বে না। এটাই মোটামুটি কিন্তু আমাদের অন্যান্য সকল বিশ্লেষকের কনক্লুশন। তো এই অবস্থাটা যেটা মানে আমরা বলতে পারি যে সাপোর্ট বাড়ুক বা কমুক বা করুক, গাজাবাসী গাজা ছাড়বে না। তাহলে এই বিষয়ের ইয়েটা কি, এই কি মানে এইভাবেই রক্তপাত কন্টিনিউ হবে, নাকি আসলেই কোনো সলিউশন? আমাদের দর্শক যারা দেখছেন, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কোনো মতামত থাকলে, আপনাদের কোনো মন্তব্য থাকলে, অথবা কোনো বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে চাইলে স্ক্রিনের নাম্বারে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন, যে কোনো সময় অনুষ্ঠান চলাকালীন সরাসরি। তো কি মনে হয়, এটার কি কোনো মানে আমরা জাস্ট করতেছি যে এটা কি আসলেই কি এইভাবে চলতে থাকবে, যেটা এত দশক ধরে আমরা দেখেছি, তাই না? 3-4 দশক ধরে তো আমরা দেখতেছি, এটা কি এইভাবেই চলতে থাকবে? খুবই সেনসিটিভ এবং টাচি একটা প্রশ্ন। এবং আমরা বাইডেন প্রশাসনের শেষ সময় পর্যন্ত কিন্তু আমরা এই বিষয়টা ক্লিয়ার ছিলাম না যে গাজাবাসীকে সেখান থেকে উৎখাত করা হবে এবং নতুন একটা প্রপোজাল নেওয়া হবে। এবং যেভাবে ট্রাম্প এটাকে উপস্থাপন করলো, যেটা মনে হলো যে ওখানে একটা প্রমোদের স্থান তৈরি করা হবে, মানুষজন রিসোর্ট তৈরি করা হবে, হলিডেতে মানুষজন যাবে, এইভাবে বিষয়টা উপস্থাপন করা হয়েছে। এবং আপনি বললেন যে এটা ওরা একদম এক্সপ্রেসলি এটা প্রকাশ করেছে যে আমাদের টার্গেট হচ্ছে ওখানে গাজাবাসীকে আমরা রাখবো না। এর আগে তারা যে কথাগুলো বলতো, হামাসকে সরাতে হবে, এই শর্ত মানতে হবে, ওই শর্ত মানতে হবে, এবার একদম বোঝা গেল যে পুরা বিষয়টা ছিল একদম গাজাবাসীকে সেখান থেকে উৎখাত করা, ওই জমিটাকে দখল করা, এটাই ছিল মূল প্ল্যান। বাদ বাকি যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে কৌশলগত বক্তব্য। এটা আমরা ক্লিয়ার হলাম, পরিষ্কার হলাম। আরেকদিকে যে বিষয়টা আপনি বললেন যে এই যে গাজার যেই মানুষগুলোকে আমরা বলি কয়েক লক্ষ মানুষ, কোটিও হবে না, জায়গাটাও মানে টেরিটোরিয়াল ক্যালকুলেশনে খুবই অল্প একটা জায়গা, কিন্তু সেখানকার মানুষের যে অবস্থা, যেটা আপনি বললেন যে মাটি কামড়ে থাকলেও, একটা মানুষ জীবিত থাকলেও তারা ওই ভূমিটা ছাড়তে নারাজ, তারা ইচ্ছুক না। এবং বিভিন্ন সময় পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে তাদের একাধিকবার তাদেরকে ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও, সুযোগ দেওয়া সত্ত্বেও তারা ওই জায়গা ত্যাগ করেনি। এবং অনেক মানুষ পৃথিবী থেকে চলে গিয়েছে, শিশু, তাদের পুরো পরিবার। ডকুমেন্টারিতে আমরা দেখলাম যে একটা পুরো পরিবার তারা পৃথিবী থেকে চলে গিয়েছে, কিন্তু ওই জায়গার প্রতি তাদের যে কমিটমেন্ট, তাদের যে দাবি, ইমানের দাবি সহ যেটাই আমরা বলি, সেটা তারা ছাড়েনি। এখন বিষয় হচ্ছে এইভাবে কি হত্যাযজ্ঞ চলতেই থাকবে, না এর কোনো সমাধান আমরা আমাদের জীবদ্দশায় অথবা পরবর্তী যে প্রজন্ম আসবে তাদের কাছে আমরা রেখে যেতে পারবো কিনা। এবং যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আন্তর্জাতিক মহল খুবই স্পষ্টভাবে তারা সব জায়গার থেকে বলছে যে এই যে বর্তমান বিশ্ব ব্যবস্থা এবং বর্তমান সময়ে যারা পৃথিবীতে আছে,
তারা অবশ্যই ফিউচার যে জেনারেশন, যে লিগাসি থাকবে, তাদের কাছে অবশ্যই প্রশ্নবিদ্ধ থাকবে যে আমাদের জীবদ্দশায়, জীবিত অবস্থা আমরা এমন একটা হত্যাযজ্ঞ আমরা উইটনেস হিসেবে দেখেছি এবং আমরা কার্যকর তেমন কোনো কিছু করতে ব্যর্থ হয়েছি। এটা বর্তমান সারা বিশ্ব যে বর্তমান জনমত, তারা এই বিষয়টা পৃথিবীতে যে বিক্ষোভগুলো হচ্ছে, প্রোটেস্ট হচ্ছে, সেখানে প্রকাশ্যে তারা বলছে। এখন এর সমাধান কিভাবে হতে পারে? সমাধান হতে গেলে অবশ্যই ফিলিস্তিনের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে তাদেরকে একটা কমিটমেন্টে আসতে হবে। এবং আমরা জানি যে ওআইসির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যদিও ইফেক্টিভ হোক অথবা ইনইফেক্টিভ, এটা কিন্তু তৈরি হয়েছিল 1967 সালে এই প্যালেস্টাইন কজকে কেন্দ্র করে। তারপরেও এত বছরের পরেও এটা তেমন কি ভূমিকা রেখেছে সেটা আমরাই সাক্ষী। তারপরেও আমার মনে হয় যে যদিও বর্তমান যে মুসলিম বিশ্ব 800 কোটি মানুষ, তার ভিতরে 200 কোটি হচ্ছে মুসলমান। তাহলে 200 কোটি মুসলমান যদি পৃথিবীতে সংখ্যা মানুষ হয়, এবং এটা তো খুব কম সংখ্যক না, এবং এই 55টা দেশের ভিতরে কিছু দেশ আছে অনেক দিক থেকে উন্নত, সম্পত্তির দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, পপুলেশনের দিক থেকে, অনেক দিক থেকে উন্নত, তাহলে আমাদের বোধ হয় এই প্যালেস্টাইন কজকে কেন্দ্র করে নতুন করে ভাবনার সুযোগ রয়েছে। 200 কোটি মুসলমান পৃথিবীতে থাকার পরেও এভাবে প্রকাশ্যে দিবালোকে শিশুকে হত্যা করা হবে, মানুষকে হত্যা করা হবে, জ্বালিয়ে দেওয়া হবে। আমরা দেখলাম যে বোমের আঘাতে মানুষজন উঠছে। আমরা আগে জানতাম যে প্লেন আকাশে ওড়ে, এবার দেখলাম যে মানুষ তারা আকাশে উঠছে বোমের আঘাতে। আমার মনে হয় যে মানে হত্যাযজ্ঞের তো একটা সীমা পরিসীমা আছে। শিশু যারা পৃথিবীতে নিষ্পাপ, এবং একটা শিশু যদি হত্যা করা হয়, যাকে কেন্দ্র করে ইউনিসেফের মতো প্রতিষ্ঠান গড়ে উঠছে জাতিসংঘের তত্ত্বাবধানে, এত অসংখ্য শিশুকে হত্যা করা হলো। আমার মনে হয় যে মুসলিম বিশ্বের যে অন্তত শাসক গোষ্ঠী যদি জাগ্রত না হয়, অন্তত সাধারণ জনগণের ভিতরে একটা কনসেনসাস, একটা জাগ্রত বোধ তৈরি হওয়া দরকার, এবং এভাবে প্রেশার দেওয়া দরকার যাতে করে যারা শাসক গোষ্ঠী, যারা নেতৃস্থানীয় আছে, যারা পলিসি মেকিং লেভেলে আছে, তারা যেন বাধ্য হয় ইফেক্টিভ কোনো ডিসিশন নিতে, যার কারণে এই যে সমস্যা, এটার জন্য একটা আশু সমাধান হয়, এবং ইফেক্টিভ লং টার্ম একটা সমাধান যেন আমরা আমাদের জীবদ্দশায় দেখে যেতে পারি। আসলে গাজাবাসীর এই আমরা যা লক্ষ্য করতেছি, আমরা যা দেখতেছি, আমরা যে গণহত্যার চিত্র আমাদের সামনে আসতেছে, আমরা দেখলাম বিভিন্ন কোর্ট বা ইন্টারন্যাশনাল বিভিন্ন সংস্থা, এটা অনেকগুলো পজিটিভ দিক আছে, একদম নাই আমরা তা বলবো না। কারণ এই ইস্যুটা যতটা আগে লোকাল বা রিজিওনাল ইস্যু ছিল, এখন এটা আন্তর্জাতিক ইস্যুতে রূপান্তরিত হয়েছে, এবং আন্তর্জাতিক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কথা আসছে। একেবারে যে একতরফাভাবে এইটা করা সম্ভব হবে এটা আমি মনে করি না। তবে এটা আশু সমাধান হবে কিনা, বা খুব সহসা, যে কথা আমরা বললাম যে মুসলিম দেশগুলোর রোল ছাড়া, ওআইসির রোল ছাড়া, অথবা তার রিজিওনাল যে অ্যালায়েন্স ব্লক যেগুলো রয়ে গেছে, আমরা এগুলোর কোনো গুরুত্বপূর্ণ রোল ছাড়া, এবং অ্যাজ এ হোল উম্মা হিসেবে মুসলিম উম্মার রোল ছাড়া এটা হয়তো সেদিকে যাবে বলে আমাদের মনে হয় না। তবে একটা জিনিস আমাদেরকে কাউন্ট করতে হবে, একটা জিনিস দেখতে হবে, যেটা আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি, যে গাজা ইস্যু যত এটা আন্তর্জাতিকভাবে পরিচিত হয়েছে, তত কিন্তু এইটার গ্রহণযোগ্যতা এবং ইসরায়েলের যে ব্যর্থতা এবং ইসরায়েল যা যা করতেছে, এগুলো কিন্তু মানুষের কাছে ভিন্নভাবে, এবং বিশেষ করে আমরা দেখতে পারি অন্যান্য অঞ্চলে, ল্যাটিন আমেরিকা, তারপরে অন্যান্য কান্ট্রিগুলো, সেন্ট্রাল আমেরিকা, বিভিন্ন জায়গাতে, আফ্রিকাতে, বিভিন্ন জায়গাতে কিন্তু ইসরায়েলের এই ভূমিকা, যতই সে আমেরিকার সাপোর্ট নিয়ে এটা করুক, যতই তার অ্যালায়েন্সগুলোকে ইউরোপ এবং ইউরোপের মধ্যেও নানা রকম ডিভিশন, নানা রকম কথাবার্তা চলছে, তো এটা একেবারে কন্টিনিউ হবে এটা হয়তো আমরা বলতে পারি না। কিন্তু আশু সমাধানের ক্ষেত্রে আমরা কোনো আশার আলো দেখতে যে পারি না, সেটাও আমরা দেখি, যেহেতু আশু কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে কোনো পদক্ষেপ আমরা দেখতে পারি না। তো এবং আমরা যে মনে ছিলাম যে ট্রাম্প আসার পরে জিনিসটা একটা ভিন্ন মোড় নেবে, কিন্তু সেই ভিন্ন মোড় যে এইভাবে একতরফাভাবে এরকমভাবে নেবে, এটা হয়তো আমরা মনে করি নাই। কিন্তু এখানে কি মনে হয় যে আসলেই ট্রাম্প প্রশাসন এই জিনিস নিয়ে খুব সিরিয়াসলি করতেছে, নাকি ট্রাম্প তার অন্য কাজে এখন ব্যস্ত হওয়ার কারণে আরও বেশি এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে? জি, খুব গুরুত্বপূর্ণ একটা কনক্লুশন আপনি এসেছেন। সময় খুব কম, আমরা আশা করতে পারি যে হয়তো যেহেতু বিশ্ব জনমত একটা এই বিষয়ে আছে, এবং এই প্যালেস্টাইন ইস্যু যেহেতু একটা আন্তর্জাতিক ইস্যু, এবং এটা এই যে ইসরায়েলের যে বর্বরতা, এই কারণেই কিন্তু এই বিষয়টা আন্তর্জাতিক ইস্যুতে রূপান্তরিত হয়েছে। আপনি যেটা বললেন যে আমরাও আশা করি যে হয়তো এইভাবে যে হত্যাযজ্ঞ, এটা হয়তো খুব বেশি প্রলং হবে না, দীর্ঘায়িত হবে না,
ঠিক আরেকভাবে এটার আসল সমাধানও যে খুব দ্রুত হবে সেটাও আমরা আশা করি না। তবে আমরা আশা করি যে জাতিসংঘ, ওআইসি, আরব লীগ এই ধরনের যারা আন্তর্জাতিক সংস্থাগুলো আছে তারা যদি ইফেক্টিভ রোল প্লে করে তাহলে এটা সমস্যার সমাধান করা সম্ভব। ঠিক একইভাবে আমেরিকা যদি মনে করে যে এই সমস্যার সমাধান হতে হবে এক সপ্তাহ অথবা একদিনের ভিতরে কিন্তু এই সমস্যার সমাধান করা সম্ভব। তারপরে যদি আপনি বললেন যে ট্রাম্পের বিষয়ে আসলে কোনো প্রেডিক্ট করা যায় না, এই ব্যক্তির কারণেই কিন্তু মূলত থ্যাংক ইউ খালেদ। আমরা ছোট্ট একটা বিরতিতে চলে যাচ্ছি। বিরতির পরে এসে থাকবে আজকে আমরা যে সোমবার মানডে এটাতে এই গাজার উপরে কেন্দ্র করে একটা বিশ্বব্যাপী হরতাল বলি অথবা বিশ্বব্যাপী একটা বন্ধ টাইপের যে যা কিছু হয়েছে সেগুলো নিয়ে আমরা সেকেন্ড সেগমেন্টে আলোচনা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। বিরতির পরে ফিরে এসে এই বিষয়ে আবার কথা বলবো।
দর্শকমণ্ডলী, ছোট্ট একটি বিরতির পরে আবার আমরা ফিরে আসছি ইসলাম চ্যানেল বাংলার এই নিয়মিত অনুষ্ঠান সাপ্তাহিক মুসলিম বিশ্বে। আমরা বিরতির আগে আলোচনা করেছিলাম সিজফায়ারের পরে গাজায় পর্যন্ত যা ঘটেছে, যে মর্মান্তিক আমরা অবস্থাটা দেখেছি, এবং আমরা বারবার যে গণহত্যার আশঙ্কা করেছিলাম সেই গণহত্যার চিত্র কিভাবে এবং বর্তমান অবস্থায় কিভাবে শিশুদেরকে টার্গেট করে এই গণহত্যা কার্যক্রম পরিচালিত হচ্ছে সেগুলো আমরা আলোচনা করেছি। এবং আমাদের সামনে নিয়মিত একজন গেস্ট, যিনি খালেদ ইয়াহিয়া, শিক্ষক এবং আইনজীবী, যারা এইমাত্র টেলিভিশন খুললেন, তাদের সামনে এই পরিচিতিও দেওয়া হলো। আমরা এখন চলে যাচ্ছি যে গাজাকে কেন্দ্র করে একটি যেটাকে বলা হয়েছে গ্লোবাল স্ট্রাইক ডে ফর গাজা, যেটা আজকেই ছিল, এবং এটা একটি গুরুত্বপূর্ণ সারা বিশ্বের মানুষের এক ধরনের সহমর্মিতা, এক ধরনের যেটাকে আমরা অনেক সময় বিভিন্ন নামে আখ্যায়িত করতে পারি। অনেক সময় এটাকে বিডিএস বলে ইংরেজি একটা শব্দ আছে, যেটাকে বয়কট, ডিসইনভেস্টমেন্ট, এবং অনেক সময় এটাকে স্যাংশন হিসেবে আখ্যায়িত করা হয়। এগুলো বিভিন্ন সময় কতটুকুন কাজ করে বা করে না। আর তারই একটা অংশ হিসেবে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা যেটা আজকে হয়েছে, সেটির ব্যাপারেও ছোট্ট একটি ডকুমেন্টারি আমরা দেখে নেব, যে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কোথায় কীভাবে, বিশেষ করে আমাদের বাংলাদেশের মতো মুসলিম বিশ্ব, যেটা আমরা জানি থার্ড লার্জেস্ট মুসলিম কান্ট্রি আমরা বাংলাদেশকে বলে থাকি, তো এইসব দেশেও কী ধরনের প্রতিক্রিয়া হয়েছে বা অন্যান্য জায়গাতেও কী ধরনের এই গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কার্যকরী হয়েছে, ছোট্ট ডকুমেন্টারি দেখে এসেই আমরা আলোচনায় ফিরে আসবো। আর এর মধ্যে আপনারা যারা আপনাদের মতামত অথবা কোনো বিষয়ে আলোচনা অথবা কোনো বিষয়ে আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে আপনাদের সামনে স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারটিতে ফোন করে সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন। চলে যাচ্ছি ছোট্ট একটা ডকুমেন্টারিতে। শিক্ষার্থীদের স্লোগানে মুখর পুরো এলাকা, মুহুর্মুহু ধ্বনিতে উচ্চারিত হচ্ছে ফ্রি প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন। সাথে নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেয়া হচ্ছে নানা স্লোগান। সোমবার রাজধানীতে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন এমন কর্মসূচিতে। ফিলিস্তিনের সমর্থনে হাজার হাজার শিক্ষার্থী ধর্মঘট কর্মসূচিতে অংশ নেন। আমেরিকাও সমান দোষী, শুধু ইসরায়েল না, আমেরিকাও সমান দোষী। তাদের প্রতি আমাদের সাপোর্ট দেয়া, আমাদের ডোনেশন দেওয়া উচিত। মার্সিলেসলি কিলিং করতেছে, সেটা অবভিয়াসলি বন্ধ করতে হবে। এরকম টর্চার তো চলতে পারে না। সকল স্টুডেন্টদের একসাথে হয়ে গাজার পক্ষে আওয়াজ তোলা উচিত। মুসলিম কান্ট্রিগুলো যেভাবে চুপচাপ আছে, সেটি আমাদের জন্য অনেক বেশি লজ্জার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিবাদ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা বিশাল মিছিল বের করে। বাড্ডার ইউলুপ ঘুরে মিছিলটি আবার বিশ্ববিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলেও স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানানো হয় ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে। গাজায় হামলার প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় অন্যান্য সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি ও নটরডেম কলেজ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিশ্বব্যাপী বয়কট কর্মসূচিতে অংশ নেন। ফিলিস্তিনিদের মুক্তি চান তারা। ক্লাস বর্জন করে, সবকিছু বর্জন করে আমরা আজকে রাজপথে নেমেছি। আহ্বান করছি ইসরায়েলের যত পণ্য আছে সকল পণ্য বয়কট করার জন্য। আমরা সবাই যে যার পড়ালেখা বা যে যার কাজ বাদ দিয়ে এখানে প্রতিবাদের জন্য আসছি। দীপ্ত টেলিভিশন প্রাঙ্গণে কর্মবিরতি পালন করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা, কর্মচারী, শিল্পী ও কলাকুশলী। এ সময় তারা ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা জানিয়ে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানান। মানবতার বিরুদ্ধে অবস্থান নেয়া দেশ ও নেতাদের বিরুদ্ধে অবস্থান নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তারা। প্রত্যেকেরই ভালোভাবে বাঁচার অধিকার আছে, সেই অধিকারের জায়গা থেকে ফ্রি প্যালেস্টাইন পণ্যগুলো আমরা কখনো ব্যবহার করব না, কারণ এইটার মধ্যে মিশে আছে ফিলিস্তিনি অনেক অনেক নিরীহ মানুষের রক্ত। এত তাজা প্রাণ যেভাবে নষ্ট হচ্ছে সেটা সত্যি অকল্পনীয়। মানে এটা খুবই অমানবিক একটা ব্যাপার। মানবতা বিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এদিকে প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে বাড়তি নিরাপত্তা নিতে দেখা গেছে। পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও টহল দিচ্ছেন সেখানে। আমরা এই বয়কট যেটা দেখলাম তার একটা অংশ, এটা আলোচনা করার আগে আমরা মনে হয় একটু টার্কির একটা অভ্যন্তরীণ ব্যাপার আমরা একটু আলোচনা করতে পারি, তারপর আমরা ফিরে আসবো এই আলোচনাতে। আমরা দেখেছি
টার্কিতে একটা অভ্যন্তরীণ ব্যাপার, যেটা আমরা গত যেহেতু 2 সপ্তাহ আমরা বা বেশ কয়েক সপ্তাহ আমরা প্রোগ্রামটা করি নাই। তো টার্কিতে অভ্যন্তরীণ ইস্যু যেটা, সেটা হলো যে আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড দেই, সেটা হচ্ছে যে আমরা জানি যে গত ইস্তাম্বুলের মেয়র ইলেকশন যেটা হয়েছিল, সেই মেয়র ইলেকশনে যারা আর্দোগানের বিরোধী জোট, তাদের পক্ষ থেকে মেয়র বিজয়ী হয় এবং সেই বিজয় নিয়েও একবার বোধহয় ভোট গণনা দ্বিতীয়বারের মতো করা হয়, তারপরে সে বিজয়ী হয় এবং মেয়র হিসেবে কাজ করছে টার্কিতে। তো এই টার্কিতে মেয়র হিসেবে কাজ করার মধ্যে দেখা গিয়েছে যে এই গত 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহের মধ্যে বেশ কিছু অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এটা নিয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে, যেহেতু একজন মেয়র, জনপ্রিয় মেয়র, সে ইলেক্টেড হয়েছিল আর কি। তো এই ঘটনাকে কেন্দ্র করে সরকার এবং বিরোধী দল, এবং বলা হয়ে থাকে যেটা, সেটা হচ্ছে যে সে পরবর্তীতে প্রেসিডেন্ট পদপ্রার্থী, বিরোধী দলের সম্মিলিত ক্যান্ডিডেট হিসেবে, এবং বিরোধী দলের দাবি হচ্ছে এটাই গ্রেপ্তারের মূল কারণ। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগের করা হয়েছে, দুর্নীতির অভিযোগ করা হয়েছে, তারপরে বিভিন্ন রকম তার একটা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যে সে কি একটা সন্ত্রাসী প্রতিষ্ঠানের সাথে ইত্যাদি নানা রকম অভিযোগ উত্থাপন করা হয়েছে। তো এটা টার্কির আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু যেহেতু আসছে সমস্ত মিডিয়াতে ব্যাপকভাবে আসছে এটা। আর টার্কি যেহেতু ইউরোপের কান্ট্রি, আমরা জানি টার্কিতে কোনো কিছু ঘটলেই মুসলিম বিশ্বের অন্যতম একটা তো এই ইস্যুটাকে আমরা একটু আলোচনা করে আমরা ফিরে যাবো এখানে আর কি। তো এখানে কি 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 ইস্যু মনে হয় এখানে? আমরা অবশ্য আজকে যেহেতু অল্প আলোচনা করবো, এই জন্য টার্কি থেকে আমরা গেস্ট এখনই নাই, আমরা হয়তো এই যে পরবর্তীতে আরও হলে আমরা টার্কির গেস্টকে নিয়েও কথা বলবো আর কি। আমরা যতটুকুন দেখেছি বিভিন্ন মিডিয়া, নিউজ পেপার এবং সোশ্যাল মিডিয়া সব জায়গাতে, তো এই ঘটনাটাকে কি মনে হয়? এটা কি সরকারের এরকম পদক্ষেপ নেওয়াটা, না নেওয়াটা, অথবা সরকার যেটা বলতেছে এটাই কি নাকি বিরোধী দল যেটা বলছে এইটাই, না হোয়াট ইজ দ্য ট্রুথ লাইং মাঝামাঝি, কোনটা খালি? জি কামরুল ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে তুরস্কের এর অবস্থানগত কারণে এটা ইউরোপ এবং মুসলিম বিশ্ব, এশিয়া 2 জায়গাকেই প্রভাবিত করে, এবং যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গা টার্কির অবস্থান, এই কারণে এর এখানে স্থিতিশীলতা, এর প্রভাব, এবং এখানে ইলেক্টেড কে হলো, এখানে প্রেসিডেন্ট কে থাকলো, এটা মোটামুটি পুরো বিশ্বকেই এটা প্রভাবিত করে। এবং আমরা জানি যে গত 2 দশক ধরে যে প্রেসিডেন্ট এরদোগান, যিনি টার্কির প্রেসিডেন্সিয়াল রোল প্লে করছেন, উনিও আগে এই ইস্তাম্বুলের মেয়র ছিলেন, এবং উনি ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু ইস্তাম্বুলে বিরোধী দলীয় মেয়র দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে আসছে, এটা আমরা দেখেছি আর কি। এবং বিগত সময়ে 2017-18 সালের যে ইলেকশন, সেখানেও 19 সালের যে ইলেকশন, সেখানেও কিন্তু বিরোধী যে পক্ষ সেখান থেকে মেয়র ইলেক্টেড হয়েছিল এবং তারা দায়িত্ব পালন করে যাচ্ছে। সামনের ইলেকশন 2028 সালে তুরস্কে হবে, এবং 2023 সালে যে ইলেকশনটা হলো সেইখানে আমরা দেখেছি যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পরেও এরদোগান মোটামুটি ভোটে বিজয়ী হয়েছে, এবং তখনও কিন্তু ইস্তাম্বুলের মেয়র বিরোধী পক্ষই ছিল। এবার তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে, অভিযোগগুলো খুবই গুরুতর, কারণ একটা গুরুত্বপূর্ণ জায়গার দায়িত্ব পালন করা অবস্থায় এমন যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে উত্থাপিত হয়, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যেদিন তাকে গ্রেফতার করা হলো, ইন্টারেস্টিংলি ওই দিনই তাকে 2028 সালের যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন, সেই ইলেকশনে তাকে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করার কথা ছিল, এবং সেই দিনই তাকে গ্রেফতার করা হলো, এবং তার সাথে আরও কয়েকজন নেতৃস্থানীয় বা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযোগগুলো খুবই গুরুতর, অর্থাৎ দুর্নীতির অভিযোগ আছে, এবং সন্ত্রাসী যে বাহিনী তাদেরকে সহায়তার অভিযোগ আছে, এবং বিগত যে ইলেকশন, সেই ইলেকশনের সময় কিছু আইন বিরোধী কার্যক্রম এরকম করা হয়েছে কিনা, এই ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং স্বভাবতই যেহেতু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, তার সমর্থকরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেছে। যদিও আপনি বললেন যে এটা টার্কির আভ্যন্তরীণ বিষয়, তারপরেও এই যে বিক্ষোভ, সরকার পক্ষ থেকে যখন কাউকে গ্রেফতার করা হয়, বেশিরভাগ সময় দেখা যায় যে এইসব অভিযোগ উত্থাপন করা হয়, কিন্তু তার কতগুলো যে পরবর্তীতে প্রমাণিত হয়, সত্য হয়, এটা তো আমরা এখনই বলা মুশকিল। কিন্তু সরকার যেখানেই দুনিয়াতে এই ধরনের গ্রেফতার করে তার বিরোধী এই ধরনের অভিযোগ উত্থাপন করে, এই জন্য এটারও কতটা ভিত্তি, কতটা সেটা আমরা করতে পারছি না, এখন আমরা প্রেডিক্ট করতে পারছি না। তবে এটা তদন্ত সাপেক্ষে হয়তো পরবর্তীতে এটা আমাদের সামনে আরো দৃশ্যমান হবে। তবে এটা গুরুত্বপূর্ণ বিষয় যে গুরুত্বপূর্ণ সময়ে যদি কেউ মানে দুর্নীতি, যেটা খুবই সেন্সিটিভ একটা বিষয়,
আর্থিক বিষয়ের সাথে জড়িত, সেইখানে যদি কোনো ব্যক্তির দুর্নীতির অভিযোগ থাকে সেটা অবশ্যই মানে আমাদের কাছে মানে প্রত্যাশিত না। এবং দুর্নীতি থেকে মুক্ত থেকে যদি কেউ দায়িত্ব পালন করে থাকে, যেমন এরদোগান মেয়র থাকা অবস্থা, তার বিরুদ্ধে কিন্তু অন্য অভিযোগ থাকলেও দুর্নীতি বা আর্থিক কেলেঙ্কারির তেমন কোনো অভিযোগ পাওয়া যায় না। তো এই কারণে আর্থিক কেলেঙ্কারি বা আর্থিক খাত একটা গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ বিষয়। এটা অন্যান্য দেশের ক্ষেত্রেও প্রযোজ্য, বিশেষ করে রাজধানী যে শহর থাকে সেখানে যে মেয়র, এটা খুবই সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ একটা পদ। সেইখানে অধিষ্ঠিত থাকা অবস্থায় আর্থিক কোনো কেলেঙ্কারিতে জড়িত না থেকে যদি উন্নত করা যায়, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এর আগেও আমরা দেখেছি আহমেদিনেজাদ, উনিও তেহরানের মেয়র ছিলেন, পরবর্তীতে প্রেসিডেন্ট হয়েছেন। এবং পৃথিবীর আরও অন্যান্য দেশের যারা রাষ্ট্রপ্রধান পরবর্তীতে হয়েছেন, তাদের ক্যারিয়ারে দেখা যায় যে তারা এর আগে রাজধানী বা অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের মেয়রের দায়িত্ব পালন করেছেন। এই কারণে এটা মনে করা হয় যে পলিটিক্যাল ক্যারিয়ারে একটা টার্নিং পয়েন্ট। যদি মেয়রের দায়িত্ব দুর্নীতির কোনো অভিযোগ ছাড়াই উনি দায়িত্ব পালন করতে পারেন, পরবর্তীতে রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ তৈরি হয় এবং অনেকে দেখা যায় যে সফল হয়েছেন। আমার দেখতে হবে, আমার মনে হয় আমরা বিষয়টা যেহেতু কোনো গভীর আলোচনা বা যদি বিরোধী দলের পক্ষ থেকে বা টার্কির কোনো গেস্ট অ্যানালাইসিস পক্ষ থেকে আমরা করতে পারতাম, তাহলে এই অভিযোগটাও আমরা খতিয়ে দেখতে পারতাম যে অভিযোগের কতটুকু সত্যতা আছে। তবে বিরোধী দলীয় হিসেবে বা স্বাভাবিকভাবেই সে প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিল এই জন্য, এবং ওই যে দিনে তাকে প্রেসিডেন্ট, অনেকগুলো ঘটনাই এটাকে নানা রকম টার্নিং, নানা রকম মোড় নিতে পারে। এটা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা আজকে করব না, যদি এটা কন্টিনিউ করে এবং আমরা দেখি তাহলে এটা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা এবং টার্কিশ গেস্ট নিয়ে, টার্কি থেকে একজন গেস্ট নিয়ে আমরা আলোচনা করব। ফিরে যাচ্ছে আমাদের যে ডকুমেন্টারি আমরা দেখলাম যে গাজাতে এই যে বয়কট আমরা যেটাকে বলে থাকি, পার্ট অফ দ্য বয়কট কিন্তু এটা যেটা স্ট্রাইক ফর গাজা আমরা সারা গ্লোবালি দেখেছি। বয়কট আমরা এর পক্ষে বিপক্ষে দুই পক্ষেই মতামত আছে। যে অনেক সময় বলা হয় যে এই ধরনের বয়কট, যেটা যে কান্ট্রি হোক বা যে পণ্যেরই হোক, যে বয়কট অনেক জায়গায় অনেকেই মনে করে যে এটা কাজ করে কম বেশি, যে অনেকেই মনে করে যে বয়কট আসলে এমন বেশি ইফেক্টিভলি কাজ করে না, কিন্তু তারপরেও আমাদের মতো অসহায় মানুষেরা কিছু একটা করতে হয়, কিছু একটা করা উচিত। সেই ক্ষেত্রে বয়কট এক ধরনের আমাদেরই, এটা কি বলবো, আমাদের নিজের মন মানসিকতার কাছে অ্যাটলিস্ট একটা যে আমরা যতটুকুন পারলাম কিছু একটা করলাম। যেমন আমরা টেলিভিশনে এখন আলোচনা করতেছি, মানুষকে সচেতন করতেছি, মানুষকে জানাচ্ছি, এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা আছেন আপনারা শুনছেন, আপনাদের মতামত নেওয়ার জন্য আমরা আছি। যে আপনারা যদি কোনো বিষয়ে আপনাদের অভিমত দিতে চান, কোনো বিষয়ে মন্তব্য করতে চান, তাহলে সেটাও আমরা শুনতে পারি যে আমরা যেটা বলতেছি সেক্ষেত্রে আপনি ডিফার করেন কিনা, কিংবা আপনার নিজস্ব মতামত আছে কিনা। তো এই বয়কটটা কি জেনারেলি ওভারঅল কি কোনো ভালো কাজ, ফাংশনাল কাজ করে? এটা তো আমরা জানি যে খুব রিসেন্ট একটা আমার মনে হয় গত 5-7 বছর 10 বছর হবে না বোধহয় এই যে বয়কটের। এবং এটা শুধু এইখানে নয়, অন্যান্য অনেক দেশের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বয়কট হয়েছে। এখানে হয়তো যেহেতু গাজা এক গণহত্যার বিষয় চলে আসছে এবং দীর্ঘদিন ধরে চলছে, এখানেও বয়কটের এই ইস্যুটা আসছে। এটা কি জেনারেলি ফাংশন করে বলে মনে হয়? আচ্ছা, মতামত কি? যে কর্মসূচিটা আজকে বিশ্বব্যাপী পালিত হলো, গ্লোবাল স্ট্রাইক ফর গাজা, এটা কিন্তু খুব অল্প সময়ের ব্যবধানে ডিক্লেয়ার করা হয়েছে। এবং আমরা মিডিয়াতে দেখলাম যে পৃথিবীর বিভিন্ন জায়গায় অভূতপূর্বভাবে বিপুল মানুষের উপস্থিতিতে এটা পালিত হয়েছে। এবং এই যে কর্মসূচিগুলো আমরা যে আলোচনা করছি, এর কোনো ইম্প্যাক্ট আছে কিনা, এর ইম্প্যাক্ট আছে এভাবেই বোঝা যায় যে এই যে আজকের যে তরুণ প্রজন্ম, তারা এই যে প্যালেস্টাইন যে ইস্যুটা, এই বিষয়ে যে জানছে, এই বিষয়ে যে সচেতন হচ্ছে, এটার মূল কারণ হচ্ছে এই বিষয়টাকে জীবিত রাখা হয়েছে, এই বিষয়টাকে আলোচনায় রাখা হয়েছে, যার কারণে আজকের তরুণ প্রজন্ম তারা এই বিষয়টা জানতে পারছে, নিজেরা গবেষণা করছে। এবং একইভাবে একটা উদ্দেশ্য হচ্ছে সচেতনতা তৈরি করা। এই যে শুধু বয়কট, আমি পণ্য এটা শুধুমাত্র আমি একটা পণ্য বর্জন করলাম অথবা এর অল্টারনেটিভ পণ্য ব্যবহার করলাম, এখানেই এটা সীমাবদ্ধ না, বরঞ্চ সেখান থেকে একটা মেসেজ তৈরি হয়। মেসেজটা কি, যে এই বয়কটটা আমি কেন করছি, এর অবশ্যই একটা কারণ আছে। সেই কারণ যখন খতিয়ে দেখা হয়, গবেষণা করা হয়, সেখান থেকে এর ব্যাকগ্রাউন্ড তৈরি হয় এবং সেখান থেকে মানুষের ভিতরে সচেতনতা তৈরি হয়। এবং এভাবেই কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই প্যালেস্টাইন ইস্যু অথবা কাশ্মীর ইস্যু অথবা পৃথিবীতে যে বিষয়গুলো বিরোধপূর্ণ সেই বিষয়ে সচেতনতা তৈরি হয়। আমরা ডকুমেন্টারিতে দেখলাম যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা
ছোট্ট পরিসরে যে মেসেজগুলো দিচ্ছে যে আমরা এই হত্যাযজ্ঞ বন্ধ চাই, আমরা চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষের স্বাধীনভাবে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে, মানবতা বিরোধী অপরাধ করা হচ্ছে, এটা বন্ধ হোক, এই যে সুন্দর মেসেজগুলো, এই মেসেজগুলো কিন্তু তৈরি হয়েছে, সচেতনতা তৈরি হয়েছে এই বয়কটের মতো একটা কর্মসূচি, এবং সেখান থেকে যে মেসেজটা এসছে সেভাবেই। এবং এই বিষয়টা যদি আমরা জিগিয়ে রাখি, জীবিত রাখি, তাহলে এখান থেকে পরবর্তী যে প্রজন্ম পৃথিবীতে আসবে তারাও এই বিষয়টা জানতে পারবে। এবং এটা দেখা গেছে যে আমরা যখন এটা বয়কটের প্রশ্ন আনি মানুষের সামনে বিভিন্ন সময়, ডেফিনেটলি যেহেতু মুসলিম বিশ্বে এটার অ্যাওয়ারনেস বা বয়কট করার যেহেতু গাজা ইস্যু থাকে, কিন্তু এইবার এটাকে স্ট্রাইক ফর গাজা কিন্তু সব নন মুসলিম দেশে অন্যান্য জায়গাতেও ব্যাপকভাবে এটা সাড়া পাওয়া গেছে, যে যারা চাচ্ছে বা যারা অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটার যেমন আমরা আগে সবসময় বলেছি যে মালয়েশিয়া এই জিনিস বয়কটের কারণে এই দেশের বিরাট ক্ষতি হয়েছে, বা আমরা গাজাকে কেন্দ্র করে যে বয়কটগুলোর পরিসংখ্যান আগে দেখেছি। কিন্তু এটা কিন্তু আরও একটু ওয়াইডার, যে শুধুমাত্র মুসলিম বিশ্ব নয়, এটা গ্লোবাল স্ট্রাইক ফর গাজা নাম দেওয়া হয়েছে। তো এটাও কি মানে ওই বয়কটেরই এক্সটেনশন, যে এরকম গ্লোবালি মানুষ, কারণ গ্লোবালি মানুষের তো সবাই সব জায়গা থেকে তো আর এইভাবে পণ্য বয়কট করতে পারবে না, কিন্তু তাদের মধ্যেও কি এই একই অ্যাওয়ারনেস বিল্ড আপ এবং এই ইস্যু সম্পর্কে আলোচনা যেটা আমরা করি তারাও করছে, এবং তাদের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে, তারাও প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে পৃথিবীর অন্যান্য জায়গাতে এবং একই কথাই তারা বলছে, এটাও কি একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনি এর আগে একবার মেনশন করলেন, যে এই যে 7 অক্টোবরের পর থেকে পৃথিবীতে কিন্তু অভূতপূর্বভাবে এই বিষয়টা মানুষের ভিতরে প্রশ্ন তৈরি করেছে, মানুষের ভিতরে অ্যাওয়ারনেস তৈরি হয়েছে। এবং আগে এই বিষয়টা শুধুমাত্র মুসলিম বিশ্বকেন্দ্রিক এটা সীমাবদ্ধ ছিল, এবার কিন্তু এই যে বর্বরতা, এর কারণে এটা পৃথিবীর সব ধরনের মানুষের ভিতরে, বিশেষত আমেরিকা, ইউরোপের মতো দেশ, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির মতো দেশ, সেইখানেও কিন্তু মানুষের ভিতরে সচেতনতা তৈরি হয়েছে। সব ধরনের মানুষ, বিশেষত যুবক শ্রেণীর মানুষ, আমরা বৃদ্ধদেরকেও দেখেছি তারা প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে, তারা বিভিন্ন যে কোম্পানি কর্পোরেট যে হাউস আছে তাদের বিরুদ্ধে তারা প্রতিবাদ, বিভিন্ন ধরনের র্যালি তারা প্রোটেস্ট করেছে। এবং এর কিন্তু সিম্বলিক একটা অর্থ আছে, এর মারাত্মক অর্থ আছে। একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ানো, আমি তোমাকে বয়কট করছি, এই হত্যাযজ্ঞ বন্ধ হোক, এই যে একটা স্টেটমেন্ট, একটা সেন্টেন্স, এর কিন্তু মারাত্মক এবং ভয়াবহ এর অর্থ। এবং এর অর্থ কিন্তু যারা এই হত্যাযজ্ঞের সাথে জড়িত তারা কিন্তু এর অর্থ বোঝে। এই কারণেই বয়কট, প্রোডাক্ট বর্জন করা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আরেকটা আপনি যেটা বললেন যে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা, এটা কিন্তু ডিক্লেয়ার হয়েছে মাত্র 1 বা 2 দিনের ব্যবধানে, কিন্তু সমগ্র বিশ্বব্যাপী এর আওয়াজ, এর যে দাবি, এর যে স্পিরিট, এটা পৌঁছে গিয়েছে। এর কারণ হচ্ছে এই বিষয়টা এখন শুধু মুসলিম জনগণের ভিতরে এটা সীমাবদ্ধ না, মানবতাবাদী শান্তিকামী যারা মানুষ আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, তাদের ভিতরে এই আওয়াজটা তৈরি হয়েছে। এবং যার ফলশ্রুতিতে আমরা দেখলাম যে অভূতপূর্বভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষজন আজকে এই কর্মসূচির পক্ষে তারা দাঁড়িয়েছে। বিশেষত আমেরিকাতে অসংখ্য মানুষ তারা এই প্রোটেস্টে তারা যুক্ত হয়েছে। এবং এর অবশ্যই আজকে না হোক, অবশ্যই ভবিষ্যতে আসছে কখন, আমার মনে হয় ফেনোমেননটা আসছে এই সেন্স থেকে, যে আমার পার্সপেক্টিভ থেকে আমি বলতে চাচ্ছি, যে যখন মানুষ, বিভিন্ন জায়গার মানুষ, তারা অনেক সময় অসহায়ের মতো বলেছে যে আমি আর কি করতে পারি দোয়া ছাড়া। ফর এক্সাম্পল, আমরা অসংখ্য ফেসবুকে এই বয়কটের, আমি বিভিন্ন দেশের বিভিন্ন, বিশেষ করে আমাদের মতো দেশগুলোর যারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত, আমার মনে হয় তারকা, স্টার, ফিল্ম, বিভিন্ন জায়গায় ব্যবসায়ী, সকল মহল থেকে কিন্তু ফেসবুকে তাদের এই সমর্থনটা আসছে। তো ওই যে একটা অসহায়ত্ব, যে আমরা কেউ কি কিছুই করতে পারি না, যেমন আমরা অসহায়ত্বের কথা যদি আমরা বলি, যে আমরা তো মনে করতেছি যে আমরাও মানুষকে সচেতন করছি এই বিষয়ে, ট্রুথটা কী জিনিস, আমরা টেলিভিশনে যারা কথা বলি, তাই না, আমরা যারা বাইরে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রাম করি, প্রোটেস্ট করি, তাদেরও তো উদ্দেশ্য একটাই, যে আমরা এই বিষয়টা সচেতনতা সহকারে কথা বলি। তো এই একটা ধারণা থেকেই তো আসলে এই বয়কটের আইডিয়া যারা দিয়েছে, তাই না, আমি যারা এটা আবিষ্কার করেছে আমি বলবো আর কি, যে তারা ডিসইনভেস্টমেন্ট, বয়কট, স্যাংশন, এই ধরনের শব্দটা আবিষ্কার করেছে। এবং বয়কটটা তখন থেকেই কার্যকরী হয়েছে। এবং আমি বললাম এর বিপক্ষে একটা মত আছে যে এইভাবে বয়কট করে আসলে কিছু হয় না, এটাও অনেকেই বলে থাকে যে এইভাবে বয়কট বহুবার বহু জিনিস করেছি, কিছু হয় না। কিন্তু কিছু তো এমনিতেও হয় না, অনেকের ধারণা কিছু তো এমনিতেও হচ্ছে না। অতএব আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য তো আমি, যেটা আমরা বললাম, যে আমি যখন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াচ্ছি
আমি যখন এই 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 জিনিসটাকে আমার মনের ইয়ের থেকে আমি এই প্রকাশ করতেছি, এটাও তো আমার একটা ইয়ে, এবং এটা একদিনে হয় না। সবাই জানি আমরা 3 দশক 4 দশক চলতেছে, কিন্তু একদিন তো এটাই ইফেক্টিভ হতে পারে সারা দুনিয়াতে, তাই না? আমরা অনেক সময় প্রোটেস্টের কথা বলি, আমেরিকাতে ছাত্রদের প্রোটেস্ট কী করেছে, কিন্তু এটা একটা বিরাট টার্নিং পয়েন্ট যে আমেরিকা দেখেছে তার দেশের ছাত্ররা কিভাবে এই ইস্যুকে সামনে নিয়ে ইয়ে করতেছে। তো বয়কটের কি একটা উদ্দেশ্য এটাই? জি, বয়কটটা হয়তো আমাদের কাছে মনে হতে পারে যে এটা একটা নিরীহ ধরনের একটা খুবই সাধারণ এবং খুবই নরম একটা কর্মসূচি, কিন্তু অপরদিকে এই কর্মসূচিরও একটা শক্ত অর্থ আছে, এবং এই অর্থটা হচ্ছে যেটা আপনি বললেন যে আমেরিকার নিজ দেশের জনগণ, তার নিজ দেশের যে পলিটিক্যাল অথরিটি, তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে কিভাবে অবজ্ঞা করলো, পুলিশের টর্চার, পুলিশের নির্যাতন সত্ত্বেও তারা যেভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ক্যাম্প বানিয়ে তারা যেভাবে প্রতিবাদ করলো, এর একটা সিম্বলিক অর্থ আছে, এবং এই সিম্বলিক অর্থটা অত্যন্ত শক্ত। সেটা হচ্ছে যে তাদের নিজ দেশের যে ক্ষমতাবান যারা আছে, তাদের যে পলিসি, সে পলিসির বিরুদ্ধে অবস্থান নিয়ে এসে বলছে যে তুমি যে পলিসি গ্রহণ করছো, তুমি যে মানুষ হত্যায় সহযোগিতা করছো, সব ধরনের উইপন তুমি সেখানে ট্রান্সফার করছো, অর্থ দিয়ে সাহায্য করছো, এর বিরুদ্ধে হচ্ছে আমাদের অবস্থান। এবং এই যে একটা প্রতিবাদ, এই যে একটা সেন্টেন্স, এই যে একটা অভিমত, এর অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ সিম্বলিক ভ্যালু আছে, এবং এই একটা আওয়াজ থেকেই কিন্তু পৃথিবীর নানা প্রান্তে আরও অসংখ্য আওয়াজ তৈরি হয়, এবং এভাবেই কিন্তু একটা ইস্যু এরা জিইয়ে থাকে পৃথিবীতে। এবং এই নরম প্রতিবাদটুকুও যদি আমরা করতে না পারি, যেটা আপনি বললেন যে মানসিক অন্তত একটা দায়ের জায়গা থেকে আমরা এই কাজগুলো করি, প্রতিবাদ করি, এই যে আলোচনা আমরা করছি, এই আওয়াজটাকে জিইয়ে রাখা, এর প্রকৃত ইতিহাস জানা, এবং ফিলিস্তিন ইস্যুটা একদিক থেকে যেভাবে ধর্মীয় ইস্যু, ঠিক আরেক দিক থেকে এটা কিন্তু একটা মানবতার একটা ইস্যু। মানুষকে সেখানে নিরীহভাবে হত্যা করা হচ্ছে কোনো ধরনের অপরাধ ছাড়া। ধর্মীয় একটা বিষয় অবশ্যই আমাদের কাছে আছে, কেবলা হিসেবে, মুসলমানদের প্রথম কেবলা হিসেবে ঐতিহাসিক জায়গা। ঠিক অপরদিকে নিরীহ মানুষদেরকে কোনো কারণ ছাড়া, মানে বিনা বিচারে, বিনা কারণে তাদেরকে হত্যা করা হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে, এবং যে ভিডিও ফুটেজগুলো আমরা দেখি, আসলে সেখানে চোখ রাখা যায় না, এরকম হৃদয় বিদারক অবস্থা। সেইখান থেকে আমরা কি করতে পারি? অবশ্যই আমাদের করার জায়গা আছে, অন্তত ছোট জায়গা থেকে শুরু হোক। এই সিম্বলিক যে বয়কটগুলা, ডিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট বন্ধ, এখান থেকে শুরু করে আমরা যদি এটা কন্টিনিউ করতে পারি, যারা লোকাল অথরিটি আছে, যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে, তারা এই বিষয়গুলোকে অবশ্যই কনসিডার করে, এবং অবশ্যই এখান থেকেও আস্তে আস্তে শক্ত ভিত তৈরি হবে, এবং এই আওয়াজগুলো অবশ্যই ছোট জায়গা থেকে বড় জায়গায় অবশ্যই পৌঁছাবে। এবং বিভিন্ন সময় আমরা সোশ্যাল মিডিয়াতে যে কর্মসূচিগুলো দেখি, ছোট ছোট ভিডিওগুলো দেখি, যে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে এই যে প্রতিবাদ করা হয়, এটাও কিন্তু বিশ্ব বিবেককে নাড়া দেয়। এবং যারা অথরিটি আছে, গভর্নমেন্ট অথরিটি, লোকাল রিপ্রেজেন্টেটিভ, পিপলস রিপ্রেজেন্টেটিভ, তারা এই বিষয়গুলো কিন্তু কনসিডার করে, এবং আমরা ইউকে নির্বাচনে দেখেছি যে এটা কিন্তু নির্বাচনেও প্রভাব ফেলে। এই কারণে মুসলিম হিসেবে, মানবতাবাদী ব্যক্তি হিসেবে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে কিছুটা হলেও রোল প্লে করা দরকার। বয়কট এর সুযোগটা করে দিয়েছে, অবশ্যই বয়কট সেখান থেকে শুরু হোক। পলিসি মেকিং লেভেলের জন্য আমরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করি, আমাদের ভয়েসটা যেন রেইজ করি, আমরা যেন লেখালেখি করি, গবেষণা করি, ইতিহাসটা প্রকৃতভাবে জানি, এবং নেক্সট জেনারেশন যেন প্রকৃত ইতিহাস জানে, সেই বিষয়ে যেন আমরা সচেতন থাকি। বই লিখতে পারি, আমরা এই বিষয়ে যেগুলো পিএইচডি হয়েছে সেগুলোকে আমরা কম্পাইল করতে পারি, এর প্রকৃত ইতিহাস নিজেরাও জানতে পারি, এ বিষয়ে আলোচনা করতে পারি, এবং অবশ্যই ভবিষ্যৎ জেনারেশনের ভিতরে যেন এই মেসেজটা আমরা দিতে পারি যে এক জায়গায় অবৈধভাবে সেটেলাররা এসে মানুষদেরকে সেখান থেকে উৎখাত করেছে, মানুষদেরকে, শিশুদেরকে হত্যা করেছে। এই মেসেজটা যেন আমরা ভবিষ্যৎ জেনারেশনের মাঝে পৌঁছাতে পারি, এবং অবশ্যই এই সমস্যা সমাধানের জন্য আমার সামান্য হলেও কোনো কন্ট্রিবিউশন থাকে, এটা অবশ্যই আমাদের দায়িত্ব, এটা জন্য আমরা পালন করতে পারি। থ্যাংক ইউ খালেদ। আমাদের আজকের আলোচনায় আমরা যেসব বিষয় আপনাদের সামনে মোটামুটি টাচ করলাম, সেই বিষয়গুলোর আলোকে সর্বশেষ বিষয়টা যে ছিল সেটি হচ্ছে এই বয়কটের প্রশ্ন। এবং আমার মনে হয় যারা এই বয়কটের, শুধু এইটা নয়, এর আগে থেকেই বয়কট শুরু হয়েছে বিভিন্ন ইস্যুতে, এবং এইটার ইফেক্টিভনেস, এইটার নানা রকম কার্যকারিতা, অর্থনৈতিকভাবে যে কার্যকারিতা, সেগুলোর পক্ষে এবং বিপক্ষে দুইটাতে আছে। কিন্তু আমার মনে হয় সার্বিকভাবে এই ধরনের কাজে আমাদেরকে সহযোগিতা করা দরকার, এবং এই ধরনের কাজ আদতেই এই ধরনের গণহত্যা বন্ধে কিছুটা হলেও ভূমিকা রাখবে। দ্যাটস অল উই হ্যাভ টাইম ফর টুডে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নেক্সট সপ্তাহের প্রোগ্রামে, সাপ্তাহিক মুসলিম বিশ্লেষণ চ্যানেল বাংলার নিয়মিত প্রোগ্রাম, এবং এটি বলেই আজকের মতো এখানেই ইতি টানছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।